বাংলাদেশের ইতিহাসে এমন একটা রায় এসেছে যাকে শুধু একটা খবর বললে ভুল হবে। এটা আসলে একটা রাজনৈতিক ভূমিকম্পের মতো। চলুন এই মোড় ঘোরানো মুহূর্তটার প্রত্যেকটা দিক একটু খুঁটিয়ে দেখি আর বোঝার চেষ্টা করি এর আসল প্রভাবটা ঠিক কতটা গভীর। হ্যাঁ, ঠিকই দেখছেন। এটাই সেই ব্রেকিং নিউজ যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আচ্ছা, এমন একটা ঘটনা যা আগে কেউ ভাবতেও পারেনি, সেটা কিভাবে ঘটল? চলুন এর ভেতরের গল্পটা একটু জেনে আসা যাক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই ঐতিহাসিক রায় কিন্তু শুধু সাবেক প্রধানমন্ত্রীর মধ্যেই থেমে থাকেনি। এর সাথে জড়িয়ে আছে ক্ষমতার একেবারে চূড়ায় থাকা আরও কয়েকজন বড় নাম। চলুন দেখি ঠিক কারা কারা আছেন এই তালিকায়, আর তাদের ভাগ্যেই বা শেষ পর্যন্ত কি লেখা হলো। সাজাটা একেবারে সর্বোচ্চ, মৃত্যুদণ্ড। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুজনের জন্যই। কিন্তু দেখুন, এখানে এই গল্পে একটা বড়সড় টুইস্ট আছে। সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাজা হয়েছে মাত্র ৫ বছর। এই বিশাল পার্থক্যের পেছনে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কারণ আছে, যা এই মামলার অনেক ভেতরের কথা আমাদের সামনে নিয়ে আসে। তো এই সব কিছুর শুরুটা কোথায়? এর পেছনের ঘটনাটা হলো জুলাই মাসের গণঅভ্যুত্থান। সেই সময়ের উত্তাল আর হিংসাত্মক পরিস্থিতি থেকেই কিন্তু মানবতা বিরোধী অপরাধের মতো মারাত্মক অভিযোগগুলো উঠে আসে, আর সেটাই শেষ পর্যন্ত এ রায়ের জন্ম দেয়। এত বড় মাপের একটা রায়ের পর সবার মনেই কিন্তু একটা প্রশ্ন আসে, কে সেই বিচারক? কে নিলেন এই যুগান্তকারী সিদ্ধান্তটা? চলুন এবার আমরা সেই মানুষটাকে একটু কাছ থেকে দেখি, যিনি এই বিচারিক ভূমিকম্পের একেবারে কেন্দ্রে ছিলেন। এই রায়টা এসেছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন একটা ট্রাইব্যুনাল থেকে। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান। তার ক্যারিয়ার আর পটভূমিটাও কিন্তু এই রায়ের মতোই বেশ ইন্টারেস্টিং। এই টাইমলাইনটা খেয়াল করলেই একটা দারুণ ব্যাপার চোখে পড়ে। দেখুন, বিচারপতি মজুমদার কিন্তু বিচার বিভাগে লম্বা সময় কাজ করার পর ২০১৯ সালে অবসর নিয়ে ফেলেছিলেন। কিন্তু এরপর যা হলো তা এক কথায় অবিশ্বাস্য। মাত্র কয়েক মাসের ব্যবধানে তিনি হাইকোর্টের বিচারপতি হিসেবে ফিরে আসেন, আর তার ঠিক পরপরই তাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এটা সত্যি এক অভাবনীয় উত্থান। তিনি ফেনী জেলার মানুষ, আর তার পড়াশোনা দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই তথ্যগুলো শুধু তার বায়োডাটার অংশ না, এগুলো আমাদের বুঝতে সাহায্য করে যে ঠিক কোন ধরনের মানুষের ওপর এমন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার ভার পড়েছিল। আচ্ছা, এবার আসা যাক সেই বিচারিক ব্যবস্থার কথায় যেখান থেকে এই রায়টা এলো। এটা কিন্তু কোনো সাধারণ আদালত ছিল না। এটা ছিল একটা বিশেষ উদ্দেশ্যে নতুন করে তৈরি করা ট্রাইব্যুনাল। আর এই ব্যাপারটা বোঝা কিন্তু খুব জরুরি। মানে, এই ট্রিবিউনালটা নতুন করে বানানোর একটাই উদ্দেশ্য ছিল, জুলাই গণঅভ্যুত্থানের সময় যে মানবতাবিরোধী অপরাধগুলো ঘটেছিল সেগুলোর বিচার করা। এর লক্ষ্য ছিল খুবই নির্দিষ্ট এবং সুস্পষ্ট। এই ট্রিবিউনালটা তৈরি হয়েছিল ৩ জনের একটা প্যানেল দিয়ে। এর নেতৃত্বে ছিলেন হাইকোর্টের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। তার সাথে ছিলেন হাইকোর্টেরই আরেকজন বিচারপতি আর একজন অত্যন্ত অভিজ্ঞ অবসরপ্রাপ্ত জেলা জজ। অর্থাৎ এখানে নতুন বিচারিক ধারার সাথে কয়েক দশকের অভিজ্ঞতার একটা দারুণ মিশ্রণ ঘটানো হয়েছিল। তো চলুন এবার রায়ের একদম ভেতরে ঢোকা যাক। আদালত ঠিক কী বলেছে, কোন যুক্তির ভিত্তিতে তারা এমন একটা বিস্ফোরক সিদ্ধান্তে পৌঁছল? ৪৫৩। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা হলো এই পুরো রায়ের পৃষ্ঠার সংখ্যা। ভাবা যায়, এ থেকেই বোঝা যায় কতটা চুলছেরা বিশ্লেষণ আর কতটা বিস্তৃত ছিল এই বিচার কাজ। শুধু রায়ের সারসংক্ষেপ পড়তেই তো বিচারকদের কয়েক ঘণ্টা লেগে গিয়েছিল। এই টেবিলটা এক নজরে পুরো ব্যাপারটা পরিষ্কার করে দেয়। দেখুন, শেখ হাসিনা আর আসাদুজ্জামান খান কামাল দুজনই দেশের বাইরে মানে পলাতক অবস্থায় দোষী সাব্যস্ত হয়েছেন। অন্যদিকে চৌধুরী আবদুল্লাল মামুন কিন্তু গ্রেফতার অবস্থাতেই দোষী হয়েছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার নামের পাশে লেখা আছে রাজসাক্ষী। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, শেখ হাসিনাকে কিন্তু একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর একটার জন্য সাজা দেওয়া হয়েছে যাবজ্জীবন, আর অন্য আরেকটা আরও গুরুতর অভিযোগের জন্য দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। অর্থাৎ চূড়ান্ত রায়টা এই সবগুলো প্রমাণিত অভিযোগের উপর ভিত্তি করেই দেওয়া। আর সাবেক পুলিশ প্রধানের সাজা কেন কম হল সেই উত্তরটা আদালত নিজেই একেবারে পরিষ্কার করে দিয়েছে। তাদের ভাষ্যটা ঠিক এরকম যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচনে সাহায্য করেছেন। তার অপরাধ মারাত্মক হলেও এই সহযোগিতার জন্যই তার সাজা কমিয়ে আনা হয়েছে। একটা রায়ে কিন্তু কোনো গল্পের শেষ নয়, বরং একটা নতুন অধ্যায়ের শুরু।
এই রায় ঘোষণার সাথে সাথেই এর প্রভাব মুহূর্তের মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছিল। চলুন দেখি ঠিক ওই সময়টাতে কি ঘটছিল। তাহলে এই রায়ের আসল ঐতিহাসিক গুরুত্বটা কি? সোজা কথায় এটাই প্রথমবার যখন বাংলাদেশের ইতিহাসে সরকারের একেবারে সর্বোচ্চ পর্যায়ের কোনো ব্যক্তিকে মানবতা বিরোধী অপরাধের জন্য একটা ট্রাইব্যুনাল দোষী সাব্যস্ত করল। এটা ক্ষমতার জবাবদিহিতার ক্ষেত্রে একটা সম্পূর্ণ নতুন দিগন্ত খুলে দিল। সরকার চেয়েছিল দেশের মানুষ যেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকে, তাই রায় শুধু টিভিতে লাইভ দেখানোই হয়নি, শহরের বিভিন্ন জায়গায় বড় পর্দা লাগিয়ে তা দেখানো হয়েছে। আবার একই সাথে এই রায়ের স্পর্শকাতরতাও সবাই বুঝতে পারছিল, তাই তো বিচারপতির গ্রামের বাড়িতে সাথে সাথেই নিরাপত্তা বাড়ানো হয়। এই দুটো জিনিসই বুঝিয়ে দেয় ঘটনাটা কতটা গুরুত্বপূর্ণ আর উত্তেজনায় ভরপুর ছিল। আর সবকিছুর শেষে প্রশ্নটা কিন্তু একটাই থেকে যায়, যাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হলো তারা তো আইনের নাগালের বাইরে, নির্বাসনে। তাহলে এই ঐতিহাসিক রায়ের ভবিষ্যৎ কি? ন্যায় বিচার কি আদৌ কার্যকর করা সম্ভব হবে? এই জটিল প্রশ্নটাই এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে।